একটা মানুষ যখন ভালোবাসার মানুষকে বিশ্বাস করে বিয়ে করে তখন সে শুধু একজন মানুষকে বিয়ে করে না, সে একটা ভবিষ্যৎকে বিয়ে করে। সে স্বপ্ন দেখে, সংসার করবে, পরিবার হবে, সুখ দুঃখ ভাগ করে নেবে। কিন্তু সেই বিশ্বাসের ভিতটাই যদি একদিন হঠাৎ ভেঙে যায়, তখন মানুষটা শুধু কষ্ট পায় না, সে নিজের সিদ্ধান্তকেও প্রশ্ন করতে শুরু করে। এই নাটকের শুরুটাই আমাদের এমন একটা পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে আলিফের জীবনে ভালোবাসার সবচেয়ে বড় ধাক্কার ইতোমধ্যে ঘটে গেছে। সে অনুকে বিশ্বাস করে বিয়ে করেছিল, কিন্তু পরে জানতে পারে অনু আগে থেকেই বিবাহিত ছিল এবং তার ৩ বছরের একটি সন্তানও আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই সত্যটা শুধু লুকানো হয়নি, আলিফকে সেই সম্পর্কের মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে যেন সে কিছুই জানে না। আর এখানেই নাটকের প্রথম বড় প্রশ্ন, ভালোবাসার নামে কাউকে বিশ্বাস করা কি ভুল, নাকি কাউকে ভালোবাসার আগে তার সম্পর্কে সত্যিটা না জানাই ভুল? আলিফের চরিত্রটাকে যদি একটু গভীরভাবে দেখি, তাহলে বোঝা যায় সে মূলত খারাপ সিদ্ধান্ত নেওয়া একজন মানুষ নয়, বরং সে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া একজন মানুষ। সে অনুকে ভালোবেসেছে, তার জন্য টাকা ধার করেছে, ঘুরিয়েছে, সংসার করার স্বপ্ন দেখেছে। অর্থাৎ তার কাছে সম্পর্কটা ছিল বাস্তব, কিন্তু অনুর কাছে কতটা বাস্তব ছিল? নাটক এখানে ইচ্ছা করেই দর্শককে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ অনুর চরিত্রের সত্যিটা সামনে আসার পর আলিফের ভালোবাসার জায়গাটা মুহূর্তেই বিশ্বাসঘাতকতার জায়গায় চলে যায়। আর সেই ধাক্কার ফল আমরা খুব স্পষ্টভাবে দেখি। আলিফ ভেঙে পড়ে, সে বলে তার আর দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নেই। সে নামাজ পড়তে চায়, কোরআন শিখতে চায়, আল্লাহর পথে থাকতে চায়। প্রথম দেখায় মনে হতে পারে এটা হয়তো তার আত্মশুদ্ধির সিদ্ধান্ত, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে দেখলে বিষয়টা আরও গভীর। এটা শুধু ধর্মীয়ভাবে পরিবর্তন হওয়ার ইচ্ছা নয়, এটা একজন ভেঙে যাওয়া মানুষের আশ্রয় খোঁজার চেষ্টা। যখন মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়ে যায়, তখন সে এমন একটা জায়গা খোঁজে যেখানে অন্তত নিরাপত্তা আছে। আলিফের ক্ষেত্রে সেই নিরাপত্তার জায়গাটা হয়ে ওঠে তার পরিবার এবং তার বিশ্বাস। এখানে তার ভাইয়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ভাই তাকে বোঝায় জীবনে সব কিছুই দুর্ঘটনা হতে পারে। একটা দুর্ঘটনায় যেমন হাত পা হারিয়ে যেতে পারে, তেমনি একটা ভুল সম্পর্ক জীবনকে কিছু সময়ের জন্য থামিয়ে দিতে পারে, কিন্তু সেই ভুলকে পুরো জীবন বানিয়ে ফেলা যাবে না। এই কথাটাই আসলে নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য। আলিফের জীবনে অনু হয় কয়েকটা ভুল অধ্যায়, কিন্তু সেই অধ্যায়টাই যেন তার পুরো বই না হয়ে যায়। পরিবারের এই সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে যখন নিজেকে ব্যর্থ ভাবছে, তখন পরিবার তাকে মনে করিয়ে দিচ্ছে তার জীবন এখানেই শেষ নয়। কিন্তু নাটক এখানেই থেমে যায় না, কারণ একদিকে আলিফের ভাঙা সম্পর্ক, অন্যদিকে একই বাড়িতেই শুরু হয় সম্পূর্ণ আলাদা ধরনের একটা টানাপড়ন। এখানে আসে শিশির, নরিন এবং সাথী। শিশির একজন বিবাহিত পুরুষ, আর সাথী তার ছোটবেলার পরিচিত, আত্মীয়তার সূত্রে বাড়িতে আসা একজন সরল সোজা মেয়ে। সাথীর আচরণে একটা শিশুসুলভ সরলতা আছে। সে শহুরে সম্পর্কের জটিলতা খুব একটা বোঝে না। আর এখানেই তার সবচেয়ে বড় সমস্যা, কারণ সাথী যা করে সেটা হয়তো সে খারাপ উদ্দেশ্যে করে না, কিন্তু বাইরে থেকে সেটা কেমন দেখায় সেটা সে বুঝতে পারে না। যেমন শিশির তাকে পড়ে যাওয়ার সময় ধরে ফেলে, সাথী শিশিরের গলা ধরে নিজেকে সামলায়। তার কাছে ঘটনাটা সম্পূর্ণ স্বাভাবিক, কারণ সে পড়ে গেলে হয়তো সত্যিই আহত হতে পারত। কিন্তু নরিনের চোখে ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। নরিনের সবচেয়ে বড় ভয় হচ্ছে সে কি তার স্বামীকে হারাচ্ছে। এখানে নরিনকে শুধু রাগী বউ হিসেবে দেখলেই চরিত্রটার প্রতি অন্যায় হবে। তার রাগের পেছনে রয়েছে অনিরাপত্তা এবং অধিকারবোধ। সে দেখতে পাচ্ছে তার স্বামী আরেকজন মেয়ের সঙ্গে বাইরে যাচ্ছে, কথা বলছে, তাকে সাহায্য করছে, এমনকি শারীরিকভাবে কাছাকাছি আসার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে। নরিন হয়তো প্রতিটি ঘটনা সঠিকভাবে ব্যাখ্যা করছে না, কিন্তু তার ভয়টা পুরোপুরি অযৌক্তিকও নয়। এখানেই নাটকটা ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ সত্যি ঘটনা আর চোখে দেখা ঘটনা দুটো সবসময় এক হয় না। শিশিরের কাছে সাথী হল ছোটবেলার পরিচিত, যার প্রতি তার একটা দায়িত্ববোধ আছে। সাথীর কাছে শিশির হল এমন একজন মানুষ যাকে সে ছোটবেলা থেকেই বিশ্বাস করে, কিন্তু নরিনের কাছে শিশির হল তার স্বামী। একই মানুষকে তিনজন তিনভাবে দেখছে, আর এই তিনটা দৃষ্টিভঙ্গির সংঘর্ষ থেকেই তৈরি হচ্ছে নাটকের আসল উত্তেজনা। আরেকদিকে বাড়ির বড়রা বিষয়টাকে নিজেদের মতো করে সামলানোর চেষ্টা করছে। কেউ সাথীকে সরল মনে করছে, কেউ আবার মনে করছে মেয়েটাই সব সমস্যার মূল। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কেউই পুরো সত্যিটা একসঙ্গে দেখছে না। প্রত্যেক চরিত্র নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে। নরিন যা দেখছে সেটাকে সত্যি মনে করছে, শিশির যা ঘটেছে বলে ব্যাখ্যা করছে সেটাকে সত্যি মনে করছে,
সাথী যা অনুভব করছে সেটাকেই সত্যি মনে করছে, আর দর্শক দাঁড়িয়ে আছে মাঝখানে। এই জায়গাটাই নাটকের সবচেয়ে শক্তিশালী দিকগুলির একটি, কারণ এখানে সরাসরি এই মানুষটা খারাপ ওই মানুষটা ভালো বলে দেওয়া হয়নি, বরং পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যেখানে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় হচ্ছে। আর এই ভুল বোঝাবুঝির সবচেয়ে বড় শিকার হচ্ছে সম্পর্কগুলো। একদিকে আলিফের ভাঙা সম্পর্কের ধাক্কা সামলাতে পারছে না, অন্যদিকে শিশির নিজের সংসার বাঁচাতে গিয়ে আরও বেশি সন্দেহের জন্ম দিচ্ছে। আর সাথী, যে হয়তো পুরো পরিস্থিতির গভীরতা বোঝেই না, সে নিজের সরলতার কারণেই বারবার এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখান থেকে তাকে সন্দেহ করা সহজ। এখানে সাথীর চরিত্রটাকে ঘিরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়, সরল হওয়া কি সবসময় ভালো? কারণ বাস্তব জীবনে সরলতা সুন্দর হলেও পরিস্থিতি না বুঝে আচরণ করলে সেই সরলতাই অন্যের জীবনে সমস্যা তৈরি করতে পারে। আর নরিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তার সন্দেহ হয়তো একটা বাস্তব ভয় থেকে জন্ম নিয়েছে, কিন্তু সেই ভয় যখন অপমান, রাগ আর আক্রমণাত্মক আচরণে পরিণত হয়, তখন সে নিজেও সমস্যার অংশ হয়ে যায়। অর্থাৎ এই নাটকের সংঘাত শুধু কে কার সঙ্গে কী করছে এতটা সরল নয়। এখানে আসল সংঘাত হল বিশ্বাস বনাম সন্দেহ, সরলতা বনাম সামাজিক বাস্তবতা, ভালোবাসা বনাম অধিকারবোধ, আর সবচেয়ে বড় কথা, সত্য বনাম সত্য বলে মনে হওয়া ঘটনা। এই জায়গা থেকে নাটকটা আরও বিপজ্জনক হয়ে উঠছে, কারণ আমরা ইতোমধ্যে দেখেছি একটা ভুল সিদ্ধান্ত আলিফের জীবনকে কতটা ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন হল, শিশিরের সংসারও কি একই ধরনের ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে, নাকি শেষ মুহূর্তে কেউ সত্যিটা বুঝতে পারবে? আর সাথী যে বারবার বলছে সে চলে যাবে, সে সত্যিই কি চলে যাবে, নাকি এই বাড়ি থেকে তার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াই সামনে আরও বড় বিপদের দরজা খুলে দেবে? কারণ পরের ঘটনাগুলোতে যখন সাথীকে আর খোঁজা পাওয়া যায় না, তখন বিষয়টা আর সাধারণ পারিবারিক ঝামেলা থাকে না, এটা পরিণত হয় এক নতুন রহস্যে। আর সেখান থেকে নাটকের গল্প একেবারে অন্যদিকে মোড় নিতে শুরু করে। এখন পর্যন্ত আমরা দেখলাম এই গল্পের মূল সমস্যা আসলে কোনো একক চরিত্র নয়, বরং প্রত্যেকের সিদ্ধান্ত, ভয়, আবেগ আর ভুল বোঝাবুঝি মিলে পরিস্থিতিটাকে জটিল করে তুলছে। আর এখান থেকে নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট শুরু হয়। সাথীকে বাড়িতে রাখার বিষয়টা শুরু থেকেই নরিনের কাছে অস্বস্তিকর। তার চোখে সাথীর উপস্থিতি মানে নতুন সমস্যা। অন্যদিকে শিশির মনে করে সাথী আসলে সরল একটা মেয়ে, পরিস্থিতির গভীরতা বোঝে না। ফলে শিশির তাকে সাহায্য করতে গিয়ে বারবার এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে তার নিজের স্ত্রী তাকে সন্দেহ করার সুযোগ পাচ্ছে। এখানে শিশিরের একটা ভুল স্পষ্ট। সে হয়তো খারাপ কিছু করছে না, কিন্তু সে বুঝতে পারছে না একজন বিবাহিত পুরুষ হিসেবে তার কিছু সীমারেখা থাকা দরকার। সাথী পড়ে গেলে তাকে ধরে ফেলা মানবিকভাবে স্বাভাবিক, কিন্তু সেই ঘটনা যদি এমন একটা ঘরে ঘটে যেখানে তার স্ত্রী এসে দেখে, তাহলে বিষয়টা কিভাবে দেখাবে এটা শিশিরের আগে থেকেই ভাবা উচিত ছিল। আর নাটকের এই জায়গাটাই বাস্তবসম্মত, কারণ সম্পর্কের ক্ষেত্রে শুধু আপনার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নয়, আপনার আচরণ অন্যজনের কাছে কেমন প্রতীয়মান হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। শিশির বারবার বলে, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু নরিনের প্রশ্ন, যদি সম্পর্কই না থাকে তাহলে এত কাছাকাছি আসার পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কারণ শিশিরের কাছে ঘটনাগুলো আলাদা আলাদা দুর্ঘটনা, কিন্তু নরিনের কাছে এগুলো একটা প্যাটার্ন। একদিন বাইরে যাওয়া, আরেকদিন হাত ধরে হাঁটা, তারপর রাস্তায় কাছাকাছি হওয়া, তারপর ঘরের মধ্যে সাথীকে ধরে ফেলা। একটা একটা ঘটনা আলাদাভাবে ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু সবগুলো একসঙ্গে দেখলে সন্দেহ তৈরি হওয়াটাও স্বাভাবিক। এখানেই নরিনের চরিত্রটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে শুধু রাগ করছে না, সে আসলে বারবার নিজের জায়গাটা নিশ্চিত করতে চাইছে। সে জানতে চাইছে, আমি কি এখনও তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? কিন্তু তার এই প্রশ্নটা সরাসরি বেরোচ্ছে না, বেরোচ্ছে রাগের মাধ্যমে। আর সম্পর্কের সবচেয়ে বড় বিপদ এখানেই। অনেক সময় মানুষ আসলে যা বলতে চায় তা বলে না। সে বলতে চায় আমি ভয় পাচ্ছি, কিন্তু মুখ দিয়ে বেরোয় আমি তোমাকে বিশ্বাস করি না। সে বলতে চায় আমাকে একটু গুরুত্ব দাও, কিন্তু বলে ওকে এই বাড়ি থেকে বের করে দাও। সে বলতে চায় তুমি আমাকে হারিয়ে ফেলো না, কিন্তু আচরণে দেখা যায় ঝগড়া, অপমান আর দূরত্ব। নরিনের ক্ষেত্রেও অনেকটা একই ঘটনা ঘটছে। আর শিশিরের ভুল হল সে এই আবেগটা বুঝতে না পেরে শুধু যুক্তি দিয়ে বিষয়টা সমাধান করতে চাইছে।
সে বলছে ঘটনা দুর্ঘটনা ছিল, সে ব্যাখ্যা করছে সাথী পড়ে যাচ্ছিল, সে বোঝাচ্ছে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু নরিন তখন যুক্তি শুনতে প্রস্তুত নয়, কারণ সে আহত, আর একজন আহত মানুষকে শুধু যুক্তি দিয়ে শান্ত করা যায় না। প্রথমে তার অনুভূতিটা স্বীকার করতে হয়। এই জায়গায় পরিচালক সম্পর্কের একটা খুব বাস্তব দিক তুলে ধরেছেন। তবে নাটকের এক্সিকিউশন নিয়ে একটা কথা বলতেই হয়। কিছু কিছু জায়গায় চরিত্রদের ঝগড়া ইচ্ছাকৃতভাবেই অতিরঞ্জিত। গালাগালি, চিৎকার, পারিবারিক উত্তেজনা সব কিছুই অনেক বেশি তীব্র। কিন্তু এর একটা উদ্দেশ্য আছে। দর্শক যেন শুধু ঘটনা না দেখে চরিত্রগুলোর মানসিক চাপও অনুভব করে। বিশেষ করে নরিন যখন সাথীকে দেখে উত্তেজিত হয়ে যায়, তখন তার আচরণ কঠিন হয়ে ওঠে। কিন্তু এখানেও নাটক একটা নৈতিক প্রশ্ন ছুড়ে দেয়। কারোর ওপর সন্দেহ থাকলেই কি তাকে অপমান করার অধিকার পাওয়া যায়? উত্তর অবশ্যই না। সাথী ভুল করতে পারে, তার আচরণ অপরিণত হতে পারে, সে সামাজিক সীমারেখা বুঝতে না পারে, কিন্তু তাকে অপমান করা বা আক্রমণ করা কোনো সমাধান নয়। অন্যদিকে সাথীরও নিজের ভুল স্বীকার করার জায়গা আছে। সে বারবার বলছে তার উদ্দেশ্য খারাপ ছিল না। এটা সত্যি হতে পারে, কিন্তু উদ্দেশ্য ভালো হলেই প্রতিটি আচরণ সঠিক হয়ে যায় না। এই পার্থক্যটা নাটক খুব সুন্দরভাবে তুলে ধরে। ইনটেন্ট আর ইম্প্যাক্ট এক জিনিস নয়। আপনি কাউকে আঘাত করার উদ্দেশ্য না রাখলেও আপনার আচরণ তাকে আঘাত করতে পারে। সাথীর ক্ষেত্রেও তাই। সে হয়তো শিশিরকে ছোটবেলার পরিচিত ভাই হিসেবে দেখে, কিন্তু সে বুঝতে ব্যর্থ হচ্ছে যে শিশির এখন একজন বিবাহিত পুরুষ, অর্থাৎ সম্পর্কের পরিচয় বদলে গেছে। শৈশবের পরিচয় একই থাকলেও সামাজিক বাস্তবতা বদলে গেছে। এই জায়গায় সাথীর সরলতা ধীরে ধীরে সমস্যায় পরিণত হচ্ছে। এর মধ্যে পরিবারের বড়রাও দ্বিধায় পড়ে যায়। কেউ সাথীকে বাড়ি থেকে পাঠাতে চায়, কেউ আবার মনে করে মেয়েটা আসলে সরল। কেউ শিশিরকে সাবধান করছে, কেউ নরিনকে শান্ত হতে বলছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল কেউই পরিস্থিতির মূল কারণটা সমাধান করছে না। সীমারেখা পরিষ্কার করা হচ্ছে না। শিশিরের উচিত ছিল সাথীর সঙ্গে স্পষ্ট দূরত্ব তৈরি করা। সাথীর উচিত ছিল শিশিরের ব্যক্তিগত জায়গা ও বৈবাহিক সম্পর্কের সীমা বোঝা। নরিনের উচিত ছিল নিজের সন্দেহ আর কষ্টটা আক্রমণ না করে সরাসরি বলা। আর পরিবারের উচিত ছিল পরিস্থিতিকে আগেই নিয়ন্ত্রণে আনা। কিন্তু কেউই সেটা পুরোপুরি করতে পারছে না। ফলে ছোট ঘটনা বড় হচ্ছে। আর ঠিক তখনই আসে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাথী বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে শুরু করে। সে বুঝতে পারছে তার উপস্থিতি যেন সবাইকে অস্বস্তিতে ফেলছে। সে এমনকি নিজের ভুলের জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত। কিন্তু তার মানসিক অবস্থাটা তখন খুব ভঙ্গুর। কারণ একদিকে সে বারবার অপমানিত হচ্ছে, অন্যদিকে যাকে সে ছোটবেলা থেকে বিশ্বাস করে সেই শিশিরও তাকে দূরে থাকতে বলছে। এই জায়গায় সাথীর মানসিক অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। সে হয়তো বুঝতে পারছে না তার জন্য এত সমস্যা কেন হচ্ছে। তার কাছে সব কিছু এত সরল, আমি তো খারাপ কিছু করিনি। কিন্তু পৃথিবী সব সময় এত সরল নয়। এবং এই সরলতার সবচেয়ে ভয়ঙ্কর ফল আমরা তখন দেখতে পাই যখন সাথী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সবাই তাকে খুঁজতে শুরু করে। কেউ জানে না সে কোথায় গেছে। তার কাছে ফোন নেই, ঢাকা শহরও সে ভালোভাবে চেনে না, গ্রামে ফেরার পথও তার অজানা। এখানে গল্পের জনরই যেন বদলে যায়। এতক্ষণ আমরা দেখছিলাম পারিবারিক ঝগড়া, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপড়ন। এখন প্রশ্ন, সাথী কোথায় গেল? সে কি সত্যিই রাগ করে চলে গেছে, নাকি তার সঙ্গে অন্য কিছু ঘটেছে? আর যদি তার কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে দায়টা কার? যারা তাকে বারবার অপমান করেছে, যে পরিবার তাকে নিরাপদে রাখার দায়িত্ব নিয়েছিল, নাকি সাথী নিজেই নিজের সরলতার কারণে বিপদে পড়েছে? আর এখানেই নাটকের টার্নিং পয়েন্ট সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কারণ সাথীর হারিয়ে যাওয়া শুধু একটা মেয়ের নিখোঁজ হওয়া নয়, এটা পুরো পরিবারের জন্য একটা আয়না। যারা কিছুক্ষণ আগেও তাকে বাড়ি থেকে বিদায় করতে চাইছিল, তারাই এখন আতঙ্কে তাকে খুঁজছে। মানুষের মূল্য অনেক সময় আমরা তখনই বুঝি যখন তাকে হারানোর ভয় তৈরি হয়। আর সাথীকে খুঁজতে গিয়ে সামনে যে ঘটনা আসতে যাচ্ছে, সেটা শুধু তার অবস্থানে নয়, এই পরিবারের প্রত্যেকের আসল চরিত্র ধীরে ধীরে প্রকাশ করবে। কারণ এখন আর প্রশ্ন শুধু সাথী কোথায় নয়, প্রশ্ন হল সে কেন এমন একটা জায়গায় পৌঁছল যেখানে কাউকে কিছু না বলে একা বেরিয়ে যেতে হলো।
আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের নাটকের সবচেয়ে গভীর লেয়ারে ঢুকতে হবে, যেখানে লুকিয়ে আছে পরিবার, নারী পুরুষের সামাজিক সীমারেখা, বিশ্বাস, সন্দেহ এবং সহজ সরল মেয়েকে সমাজ কিভাবে বিচার করে তার কঠিন বাস্তবতা। সেই বিশ্লেষণটাই হবে আমাদের পরের পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন গল্পটাকে শুধু কে কাকে ভালোবাসে বা কে কাকে সন্দেহ করছে এই দৃষ্টিতে দেখলে নাটকের আসল সৌন্দর্যটা ধরা পড়বে না। কারণ এই নাটকের ভেতরে কয়েকটা বড় সামাজিক প্রশ্ন লুকিয়ে আছে। আর তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো, একজন মেয়ের সরলতাকে আমরা কতটা সম্মান করি আর কতটা ব্যবহার করি। সাথীকে পুরো গল্প জুড়ে বারবার সহজ সরল বলা হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো এই শব্দটা একদিকে তার প্রতি মায়া তৈরি করছে, আবার অন্যদিকে তাকে দায়িত্বজ্ঞানহীন হিসাবেও দেখাচ্ছে। সাথী হয়তো ইচ্ছা করে কোনো সমস্যা তৈরি করছে না, সে পরিস্থিতি বুঝতে পারে না, শহুরে সামাজিক নিয়মকানুনের সঙ্গে পুরোপুরি অভ্যস্ত নয়। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ সরল হলেই কি তার প্রতিটি ভুলকে ক্ষমা করে দেওয়া যায়? আবার উল্টো প্রশ্নও আছে, কেউ ভুল করলে তাকে অপমান করাই কি সমাধান? নাটক এখানে দুটো চরম অবস্থার মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে সাথীর আচরণকে পুরোপুরি নির্দোষ বলা যায় না, অন্যদিকে তাকে যে ভাষায় অপমান করা হচ্ছে সেটাও গ্রহণযোগ্য নয়। এখানেই গল্পটা বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। আমরা অনেক সময় মানুষের আচরণ বুঝতে চাই না, আমরা দ্রুত একটা লেবেল দিয়ে দিই, ও মেয়ে ভালো না, ও ছেলে চরিত্রহীন, ও সরল, ও চালাক, ও সংসার ভাঙতে এসেছে। একবার কোনো লেবেল বসে গেলে এরপর তার প্রতিটি কাজকে সেই লেবেল দিয়েই বিচার করা হয়। সাথীর ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে। সে একবার শিশিরের কাছাকাছি ধরা পড়েছে, তারপর থেকে তার প্রতিটি আচরণ সন্দেহের চোখে দেখা হচ্ছে। এমনকি সে কোনো স্বাভাবিক কাজ করলেও তার মধ্যে অন্য অর্থ খোঁজা হচ্ছে। এটাই কনফার্মেশন বায়াসের মতো একটা বিষয়। মানুষ যখন আগে থেকেই কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন পরে পাওয়া ঘটনাগুলোর মধ্যেও সে নিজের সিদ্ধান্তের প্রমাণ খুঁজতে থাকে। নরিনের ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখা যায়। সে যখন বিশ্বাস করতে শুরু করে যে সাথী তার সংসারের জন্য হুমকি, তখন সাথীর প্রতিটি কাজ তার কাছে সন্দেহজনক হয়ে ওঠে। কিন্তু এখানেই একটা বড় সমস্যা আছে। সন্দেহ যখন প্রমাণের জায়গা দখল করে নেয়, তখন সম্পর্ক ধ্বংস হতে বেশি সময় লাগে না। নরিনের ভয়কে আমরা বুঝতে পারি, কিন্তু ভয় থেকে করা প্রতিটি সিদ্ধান্ত সঠিক হয় না। অন্যদিকে শিশিরও পুরোপুরি নির্দোষ নন, কারণ সে বারবার পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু শুরুতেই একটা পরিষ্কার বাউন্ডারি তৈরি করেনি। সে সাথীকে সাহায্য করছে, কথা বলছে, বাইরে নিয়ে যাচ্ছে, তার উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু তার স্ত্রীকে নিরাপদ অনুভব করানোর মতো স্বচ্ছতা সে দেখাতে পারছে না। এখানে নাটক একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সম্পর্কে শুধু বিশ্বস্ত থাকা যথেষ্ট নয়, কখনো কখনো নিজের বিশ্বস্ততাটা এমনভাবে প্রকাশ করাও দরকার যাতে সঙ্গে নিরাপদ বোধ করে। কারণ ভালোবাসা শুধু আমি কিছু করিনি বলার নাম নয়। ভালোবাসা হলো আমি এমন কিছু করব না যাতে তোমার মনে অকারণে সন্দেহ তৈরি হয়। এখানে শিশিরের আরও একটা সমস্যা আছে। সে প্রতিটি পরিস্থিতি যুক্তি দিয়ে সমাধান করতে চাইছে, কিন্তু নরিন ইমোশন দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে। এই কারণে তাদের কথোপকথন বারবার সংঘর্ষে পরিণত হচ্ছে। একজন বলছে ঘটনাটা দুর্ঘটনা, অন্যজন বলছে দুর্ঘটনা বারবার শুধু তোমাদের সঙ্গেই কেন ঘটে। এই একটা কথার মধ্যেই নরিনের মানসিক অবস্থাটা ধরা পড়ে। সে আসলে ঘটনাগুলো নিয়ে নয়, প্যাটার্ন নিয়ে ভয় পাচ্ছে। আর এখানে গল্পটা দর্শককে ভাবতে বাধ্য করে, একটা সম্পর্ক ভাঙার জন্য সত্যিকারের বিশ্বাসঘাতকতা দরকার, নাকি শুধু বারবার তৈরি হওয়া সন্দেহই যথেষ্ট? আমার মতে অনেক সময় দ্বিতীয়টাই যথেষ্ট, কারণ বিশ্বাস একবার দুর্বল হয়ে গেলে সত্যি কথাও মিথ্যে মনে হতে পারে, আর মিথ্যে কথাও সত্যি মনে হতে পারে। এই গল্পে আরেকটা বড় বিষয় হল পরিবারের ভূমিকা। পরিবারের সবাই নিজেদের মতো করে সমস্যার সমাধান করতে চাইছে। কেউ বলছে মেয়েটাকে বাড়ি থেকে পাঠিয়ে দাও, কেউ বলছে একটু ধৈর্য ধরো, কেউ বলছে সংসারটা আগে বাঁচাও। কিন্তু কেউ একটা জায়গায় বসে সবার কথা শুনে পুরো সমস্যাটা বিশ্লেষণ করছে না। এটাই অনেক পরিবারের বাস্তব সমস্যা। সমস্যা হলে সবাই বিচারক হয়ে যায়, কেউ কাউকে বুঝতে চায় না, সবাই চায় পার কথাটাই শেষ কথা হোক। ফলে সমস্যার সমাধান হওয়ার বদলে পক্ষ তৈরি হয়। এই নাটকেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। একদিকে নরেন, অন্যদিকে শিশির, তার মাঝে সাথী, আর চারপাশে পরিবারের অন্য সদস্যরা। প্রত্যেকে নিজের দিক থেকে কিছুটা সত্যি বলছে, কিন্তু পুরো সত্যিটা কারো হাতে নেই। এখানেই নাটকের সবচেয়ে বড় সাবটেক্সট। একটা পরিবার ভাঙার জন্য সবসময় খারাপ মানুষ দরকার হয় না,
কখনো কখনো ভালো মানুষদের ভুল সিদ্ধান্তই যথেষ্ট। শিশির হয়তো খারাপ স্বামী হতে চায় না, নরেন হয়তো খারাপ স্ত্রী হতে চায় না, সাথী হয়তো কারো সংসার ভাঙতে চায় না। তবু সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে সংসারের শান্তি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আর এই জায়গাটা নাটকের সবচেয়ে বাস্তব দিকগুলোর একটি। এবার আসি আলিফের গল্পে। আলিফের সঙ্গে যা হয়েছে সেটা ওই একই থিমের আরেকটা ভার্সন। সেখানে ছিল ব্লাইন্ড ট্রাস্ট, এখানে আছে ব্লাইন্ড সাসপিশন। আলিফ কাউকে এতটাই বিশ্বাস করেছে যে কোনো প্রশ্ন করেনি, আর নরিন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সন্দেহ এত বেশি যে কোনো ব্যাখ্যাই বিশ্বাস করতে পারছে না। দুই পরিস্থিতিই বিপজ্জনক। একদিকে অতিরিক্ত বিশ্বাস মানুষকে ঠকাতে পারে, অন্যদিকে অতিরিক্ত সন্দেহ মানুষকে একা করে দিতে পারে। সুস্থ সম্পর্কের জন্য দরকার মাঝামাঝি জায়গাটা। বিশ্বাস, কিন্তু চোখ বন্ধ করে নয়। প্রশ্ন, কিন্তু অপমান করে নয়। এই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর উপর সামাজিক বিচার। সাথী যখন শিশিরের গলা ধরে তখন সবাই তার উদ্দেশ্য নিয়ে আলোচনা করছে, কিন্তু একই ঘটনা যদি একজন মানুষের ক্ষেত্রে ঘটত, আমরা কি একইভাবে বিচার করতাম? এই প্রশ্নটা নাটক সরাসরি করে না, কিন্তু ঘটনাগুলো আমাদের সামনে সেটা তুলে ধরে। একজন মেয়ের আচরণ খুব দ্রুত তার চরিত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়। নরিনও সেই একই সামাজিক মানসিকতার মধ্যে দাঁড়িয়ে আছে। সে সাথীকে শুধু একজন ভুল করা মেয়ে হিসাবে দেখছে না, সে ভয় পাচ্ছে এই মেয়ে শিশিরের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। অর্থাৎ একজন নারীর উপস্থিতি আরেকজন নারীর নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে আসলে দুই নারীর মধ্যে লড়াই যতটা, তার চেয়ে বেশি লড়াই হচ্ছে একজন পুরুষকে ঘিরে তৈরি হওয়া সামাজিক ধারণার সঙ্গে। আর সবচেয়ে দুঃখের বিষয়, সাথী নিজেও নিজের অবস্থান পরিষ্কারভাবে বোঝাতে পারছে না। সে বারবার বলে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু সে বুঝতে পারছে না শুধু উদ্দেশ্য দিয়ে সমাজ বিচার করে না, সমাজ বিচার করে দৃশ্য দিয়ে। কে কোথায় দাঁড়িয়েছে, কে কাকে ধরেছে, কে কার সঙ্গে বাইরে গেছে, কে কার ঘরে ছিল। আর এই দেখতে কেমন ব্যাপারটাই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ থিম। কারণ বাস্তব জীবনেও অনেক সম্পর্ক সত্যি ভেঙে যায় কোনো প্রমাণিত বিশ্বাসঘাতকতার কারণে নয়, বরং অন্যের চোখে সম্পর্কটা কেমন দেখাচ্ছে সেই ভুল ব্যাখ্যার কারণে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনায়, সাথীর নিখোঁজ হওয়া। এটা গল্পের শুধু সাসপেন্স এলিমেন্ট নয়, এটা আসলে পুরো পরিবারের আচরণের ফলাফলও হতে পারে। যে মেয়েটা বারবার শুনেছে তুমি চলে যাও, তোমার জন্য ঝামেলা হচ্ছে, তোমাকে বাড়ি থেকে বিদায় করা দরকার, একসময় সে সত্যিই চলে যাবার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সমস্যা হলো সে শহর চেনে না, তার কাছে ফোন নেই, সে একা। এখানে পরিবারের দায়িত্ব আরও বড় হয়ে যায়, কারণ কাউকে অতিথি হিসাবে বাড়িতে আনলে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রাখা যায় না। তাই সাথীর হারিয়ে যাওয়া শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা পরিবারের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলে। আর নাটকের শেষের দিকে যখন কয়েকজন সন্দেহজনক লোকের সঙ্গে আলাপ হয়, তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখন আর শুধু পারিবারিক ঝামেলা নেই, বাইরের পৃথিবীও গল্পের মধ্যে ঢুকে পড়েছে। আর এখানেই দর্শকের মনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, সাথী কি নিজের ভুলের কারণে বিপদে পড়েছে, নাকি এই পরিবারের ভুল আচরণ তাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে? আর তার থেকেও বড় প্রশ্ন, যদি সাথীর কোনো ক্ষতি হয়, তখন কি সবাই নিজেদের পুরনো কথাগুলোর জন্য অনুতপ্ত হবে? কারণ মানুষ অনেক সময় কাউকে কাছে থাকা অবস্থায় মূল্য দেয় না, কিন্তু যখন সেই মানুষটা হারিয়ে যায় তখনই বুঝতে পারে তার জায়গাটা কতটা বড় ছিল। এখন গল্প যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে প্রত্যেকটা চরিত্রের সিদ্ধান্তের ফল সামনে আসতে শুরু করবে। আলিফ নতুন করে জীবন সাজানোর চেষ্টা করছে, শিশির তার সংসার বাঁচাতে চাইছে, নরেন নিজের অধিকার রক্ষা করতে চাইছে, সাথী নিজের অস্তিত্ব আর সম্মান নিয়ে লড়ছে, আর পরিবার চাইছে সব কিছু কোনোভাবে আবার শান্ত হয়ে যাক। কিন্তু প্রশ্ন হল, শুধু শান্তি চাই বললেই কি একটা ভেঙে পড়া সম্পর্ক শান্ত হয়ে যায়, নাকি সত্যিটাকে সামনে এনে ভুল স্বীকার করে প্রত্যেককে নিজের দায়িত্ব নিতে হয়? সাথীর নিখোঁজ হওয়ার পর এই প্রশ্নের উত্তরই ধীরে ধীরে সামনে আসবে। আর এখান থেকেই আমরা ঢুকে পড়ব গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ক্লাইম্যাক্সের দিকে। কারণ সাথী কোথায় গেছে, তার সঙ্গে কি ঘটেছে এবং তাকে খুঁজতে গিয়ে পরিবার কোন সত্যের মুখোমুখি হবে, সেটাই ঠিক করবে শেষ পর্যন্ত এই নাটক তার মূল বার্তাটা কতটা সফলভাবে দিতে পেরেছে। আর সেই ক্লাইম্যাক্সে যাওয়ার আগে সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে আসলে দোষী কে? সাথী, শিশির, নরেন, নাকি পুরো পরিবার? সাথী আর বাড়িতে নেই। যে মেয়েটাকে কিছুক্ষণ আগেও অনেকে বাড়ি থেকে বিদায় করে দিতে চাইছিল, এখন সেই মেয়েকেই সবাই খুঁজছে। এই পরিবর্তনটা নাটকের খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, কারণ মানুষ হারিয়ে গেলে তার মূল্য বোঝা এটা নতুন কোনো বিষয় নয়,
কিন্তু নাটক এখানে আরও একটা প্রশ্ন তোলে। সাথীকে যদি শুরু থেকেই নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ দেওয়া হতো, তাহলে কি সে একা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিত? এখানে অবশ্যই একটা ভারসাম্য রাখতে হবে। সাথী নিজের সিদ্ধান্তে বেরিয়ে গেছে, তাই তার সিদ্ধান্তের দায় পুরোপুরি পরিবারের উপর চাপানো যাবে না। কিন্তু একই সঙ্গে এটাও অস্বীকার করা যাবে না যে দিনের পর দিন অপমান, সন্দেহ এবং চলে যাও ধরনের কথাবার্তা একজন মানুষকে মানসিকভাবে দূরে ঠেলে দিতে পারে। অর্থাৎ তার চলে যাওয়া হয়তো হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, এটা দীর্ঘদিনের জমে থাকা কষ্টের ফল। আর এখানেই নাটকের ইমোশনাল ক্লাইম্যাক্স তৈরি হয়। একদিকে পরিবার ভয় পাচ্ছে সাথীর কোনো ক্ষতি হয়েছে কিনা, অন্যদিকে শিশিরের মনে অপরাধবোধ কাজ করছে, কারণ সে জানে সাথীকে নিয়ে যত সমস্যা হয়েছে তার অনেকটাই তার নিজের আচরণের সঙ্গে যুক্ত। সে হয়তো সাথীকে খারাপ উদ্দেশ্যে কাছে নেয়নি, কিন্তু সে বুঝতে পারছে তার একটা ভুল পরিস্থিতিকে অনেক দূর নিয়ে গেছে। এখানে শিশিরের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। শুরুতে সে নিজের অবস্থান প্রমাণ করতে ব্যস্ত ছিল। সে বারবার বলছিল, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন প্রশ্নটা আর শুধু সম্পর্কের নয়, এখন প্রশ্ন, একজন মানুষকে নিরাপদ রাখার দায়িত্ব কি তার ছিল? আর এই প্রশ্নটাই তাকে মানসিকভাবে নাড়া দেয়। অন্যদিকে নরিনের অবস্থাও খুব জটিল। সে এতক্ষণ ধরে নিজের সংসার নিয়ে আতঙ্কে ছিল। তার মনে হয়েছে সাথী তার জায়গা দখল করতে পারে। কিন্তু সাথী নিখোঁজ হওয়ার পর নরিনের সামনে একটা অস্বস্তিকর সত্যি দাঁড়ায়। সে কি পরিস্থিতিটাকে প্রয়োজনের চেয়ে বেশি কঠিন করে ফেলেছিল? এটা বলা যাবে না যে নরিনের সন্দেহ সম্পূর্ণ ভুল ছিল। তার সামনে এমন অনেক ঘটনা ঘটেছে যা সন্দেহ তৈরি করার মতো। কিন্তু সন্দেহ আর অপমানের মধ্যে পার্থক্য আছে, প্রশ্ন আর আক্রমণের মধ্যে পার্থক্য আছে। নরিন সেই সীমাটা অনেক জায়গায় অতিক্রম করেছে, আর এখানেই তার চরিত্রের ট্র্যাজেডি। সে নিজের সংসার রক্ষা করতে গিয়ে এমন আচরণ করেছে যা উল্টো সংসারের ভেতরের সম্পর্কগুলোকে আরও দুর্বল করেছে। এখন আসি নাটকের ক্লাইম্যাক্সের এক্সিকিউশন নিয়ে। আমার কাছে এই গল্পের ক্লাইম্যাক্সের সবচেয়ে কার্যকর দিক হল এটা কোনো একক চরিত্রের জয় দেখায় না, কারণ এখানে কেউ পুরোপুরি জিতে যায়নি। শিশিরের কাছে সত্যি থাকলেও তার সংসারে শান্তি নেই। নরিন তার স্বামীকে ভালোবাসলেও সেই ভালোবাসার সঙ্গে সন্দেহ মিশে গেছে। সাথী খারাপ উদ্দেশ্য কিছু না করলেও তার সরলতা তাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। আর পরিবার সবাইকে নিয়ে শান্তি চাইলেও তারাই আবার নানা জায়গায় পরিস্থিতি আরও জটিল করেছে। এই ধরনের ক্লাইম্যাক্স আসলে বাস্তব জীবনের সঙ্গে বেশি মেলে, কারণ বাস্তব জীবনের সব সমস্যার শেষে একজন হিরো এসে সবাইকে উদ্ধার করে না। অনেক সময় সবাই একটু একটু করে দায়ী থাকে। তবে নাটকের শেষের দিকে যে নতুন সাসপেন্স তৈরি করা হয়েছে সেটা গল্পের টোন বদলে দেয়। সাথী যখন বাড়িতে নেই তখন তার নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়। এরপর কিছু সন্দেহজনক মানুষের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত আসে। এখানে গল্পটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছায়, কারণ এতক্ষণ পর্যন্ত সাথীকে নিয়ে যে ভয়টা ছিল সেটা পারিবারিক ছিল, এখন ভয়টা বাইরের পৃথিবীকে নিয়ে। এটা গল্পের স্টেক্স অনেক বাড়িয়ে দেয়, কারণ পরিবারে ঝগড়া হলে মানুষ দরজা বন্ধ করে বসে থাকতে পারে, কিন্তু অচেনা শহরে একজন তরুণী একা থাকলে বিপদের ধরন সম্পূর্ণ আলাদা। এই জায়গায় নাটক দর্শকের মধ্যে একটা অস্বস্তি তৈরি করতে সক্ষম হয়। তবে আমার মতে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সাথীর মতো একজন মেয়ে যে শহর ভালোভাবে চেনে না, যার কাছে ফোনও নেই, তাকে এত সহজে একা বেরিয়ে যেতে দেওয়া হলো কেন? পরিবার যখন বুঝতে পারছিল যে সে মানসিক অস্থির, তখন তাকে নজরে রাখা বা নিরাপদে আত্মীয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল। শুধু ও চলে গেছে বলে বসে থাকা যথেষ্ট নয়। এখানে পরিবারের দায়িত্বের জায়গাটা দুর্বল। তবে এটাও সত্যি যে গল্পের সাসপেন্স তৈরি করার জন্য এই পরিস্থিতি প্রয়োজন ছিল, কারণ সাথী যদি নিরাপদে বাড়িতে থাকত তাহলে শেষের এই উত্তেজনা তৈরি হতো না। অর্থাৎ স্টোরি টেলিংয়ের দিক থেকে ঘটনাটা কার্যকর, কিন্তু বাস্তবতার দিক থেকে কিছু প্রশ্ন তৈরি করে। এবার আসি আলিফের গল্পে। আলিফের জীবনযাত্রা যেন পুরো নাটকের অন্য একটা আয়না। একজন মানুষ ভালোবাসার নামে প্রতারিত হয়েছে, তারপর সে প্রায় সব কিছু ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু পরিবার তাকে বলেছে এটা জীবনের একটা দুর্ঘটনা, জীবন এখানেই শেষ নয়। এই বক্তব্যটা পুরো নাটকের মূল দর্শনের সঙ্গে মিলে যায়, কারণ শিশির নরিনের সংসারেও একটা দুর্ঘটনা ঘটছে। কিন্তু এখানে দুর্ঘটনা বলতে শারীরিক কিছু নয়, এটা হলো ভুল বোঝাবুঝির দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাও যদি সময়মতো থামানো না হয় তাহলে একটা পরিবার ভেঙে যেতে পারে। আলিফের ক্ষেত্রে সে নিজের ভুল থেকে বেরিয়ে আসতে চাইছে। শিশিরের ক্ষেত্রেও একই কাজ করা দরকার। তাকে বুঝতে হবে শুধু নিজের উদ্দেশ্য পরিষ্কার থাকলেই হবে না, তার আচরণও পরিষ্কার হতে হবে।
নরিনকেও বুঝতে হবে স্বামীকে ভালোবাসা আর স্বামীর প্রতিটি আচরণ নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়, আর সাথীকেও বুঝতে হবে সরলতা মানে সীমারেখা না বোঝা নয়। এই তিনজনের কেউ যদি নিজের জায়গা থেকে একটু বদলাতে পারে তাহলে সম্পর্কগুলো বাঁচতে পারে, কিন্তু যদি সবাই নিজের অবস্থানকেই একমাত্র সত্যি মনে করে তাহলে কোনো সম্পর্কই টিকবে না। এখন প্রশ্ন, ক্লাইম্যাক্স কি জাস্টিফাইড? আমার উত্তর অনেকটাই, কিন্তু পুরোপুরি নয়। সাথীর চলে যাওয়া গল্পের আবেগের দিক থেকে যুক্তিযুক্ত, কারণ সে বারবার অপমানিত হয়েছে, নিজেকে আনওয়ান্টেড মনে করেছে। কিন্তু বাস্তবতার দিক থেকে তার একা অজানা শহরে বেরিয়ে যাওয়া খুব রিস্কির সিদ্ধান্ত। অন্যদিকে নরিনের রাগও কিছুটা জাস্টিফাইড। তার সামনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা একজন স্ত্রীকে অস্বস্তিতে ফেলতেই পারে, কিন্তু তার অপমানজনক আচরণ জাস্টিফাইড নয়। শিশিরের সাহায্য করাও জাস্টিফাইড, কিন্তু সীমারেখা পরিষ্কার না করা ভুল। অর্থাৎ এই গল্পের সবচেয়ে মজার বিষয় হল প্রত্যেকের কাজের একটা কারণ আছে, কিন্তু কারণ থাকলেই কাজটা সঠিক হয়ে যায় না। এটাই নাটকের সবচেয়ে বড় শিক্ষা। আমরা জীবনে প্রায়ই বলি আমি এটা করেছি কারণ, কিন্তু একটা সম্পর্ক শুধু কারণ দিয়ে টিকে থাকে না, সেখানে ফলাফলও দেখতে হয়। আপনি কী চেয়েছিলেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কাজের ফলে কী হল সেটাও সমান গুরুত্বপূর্ণ। আর এখানেই গল্পের ক্লাইম্যাক্স আমাদের সবচেয়ে বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সাথী নিরাপদে ফিরে আসে তাহলে কি নরিন তার প্রতি নিজের আচরণের জন্য ক্ষমা চাইবে? শিশির কি বুঝবে যে তাকে আরও পরিষ্কার বাউন্ডারি তৈরি করতে হবে? পরিবার কি বুঝবে একজন মানুষকে বারবার চলে যাওয়া বলার আগে তার মানসিক অবস্থাটাও বুঝতে হয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাথী কি আবার এই পরিবারকে বিশ্বাস করতে পারবে? কারণ কাউকে বাড়িতে ফিরিয়ে আনা সহজ, কিন্তু তার ভেঙে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা অনেক কঠিন। তাই এই গল্পের শেষ অংশটাই শুধু কে কোথায় গেল তার উত্তর নয়, এটা আসলে কে নিজের ভুল বুঝতে পারল আর কে নিজের অহংকারের কাছে হেরে গেল তার পরীক্ষা। এবং এখানেই আমরা চলে আসি ফাইনাল ভার্ডিক্টের দিকে, কারণ গল্পের শেষে আমাদের বিচার করতে হবে শুধু কে ভালো বা কে খারাপ সেটা নয়, বরং এই নাটক কি আমাদের সত্যিই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পেরেছে? চরিত্রগুলোর অভিনয় এবং আবেগ কতটা বিশ্বাসযোগ্য ছিল? কোন চরিত্র সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে? আর সবচেয়ে বড় কথা, এই গল্পের সবচেয়ে বড় ভুলটা আসলে কার? সাথীর সরলতা, শিশিরের অসতর্কতা, নরিনের অতিরিক্ত সন্দেহ, নাকি পুরো পরিবারের যোগাযোগের ব্যর্থতা? শেষ পর্যন্ত এই নাটককে যদি শুধু একটা পারিবারিক ঝামেলার গল্প হিসেবে দেখি তাহলে গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই আমরা মিস করব। কারণ পুরো গল্প জুড়ে একটা বিষয় বারবার ফিরে এসেছে, মানুষ সত্যিটা জানার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আলিফ অনুকে ভালোবেসে বিশ্বাস করেছিল, কিন্তু সত্যিটা যাচাই করেনি। নরিন শিশিরকে ভালোবাসে, কিন্তু সাথীকে দেখে সন্দেহের সিদ্ধান্তে পৌঁছে যায়। শিশির সাথীকে ছোটবেলার পরিচিত হিসাবে দেখে সাহায্য করেছে, কিন্তু তার আচরণ অন্যের চোখে কেমন দেখাচ্ছে সেটা যথেষ্ট গুরুত্ব দেয়নি। আর সাথী নিজে খারাপ কিছু না বুঝলেও নিজে আচরণের সামাজিক প্রভাবটা বুঝতে পারেনি। অর্থাৎ এই গল্পে সবচেয়ে বড় ভিলেন কোনো একজন মানুষ নয়, সবচেয়ে বড় ভিলেন হল ভুল বোঝাবুঝি। আর সেই ভুল বোঝাবুঝিকে বড় করেছে অহংকার, রাগ, অনিরাপত্তা এবং যোগাযোগের অভাব। আলিফের গল্প দিয়ে শুরু করলে আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, ভালোবাসায় বিশ্বাস থাকা দরকার, কিন্তু সেই বিশ্বাস যেন অন্ধ না হয়। কারো সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়ার আগে তার অতীত, তার বর্তমান, তার সত্যিটা জানা জরুরি। আলিফ সেটা করেনি, সে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, ফলে যখন সত্যিটা সামনে এসেছে তার পুরো পৃথিবীটাই ভেঙে পড়েছে। তবে তার সবচেয়ে বড় শক্তি ছিল সে ভেঙে পড়েও নিজের পরিবারকে আঁকড়ে ধরেছে। সে বুঝতে পেরেছে একটা ব্যর্থ সম্পর্ক মানে জীবন ব্যর্থ নয়। এটা নাটকের সবচেয়ে ইতিবাচক শিক্ষা। একটা ভুল সম্পর্ক আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি ভুল মানুষকে ভালোবাসতে পারেন, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেই ভুলের পর আবার নতুন করে শুরু করাও সম্ভব। এবার শিশির ও নরিনের সম্পর্ক। এখানে আমি মনে করি দুজনেরই পরিবর্তন দরকার। শিশিরের সবচেয়ে বড় সমস্যা হল সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বেশি ব্যস্ত। সে বারবার বলছে তার উদ্দেশ্য খারাপ ছিল না। সেটা হয়তো সত্যি, কিন্তু একজন স্বামীর দায়িত্ব শুধু নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখা নয়, তার স্ত্রী যেন নিরাপদ বোধ করে সেটাও নিশ্চিত করা। সাথী যদি তার জীবনে এতটা নির্ভরশীল হয়ে পড়ে তাহলে শিশিরের উচিত ছিল শুরু থেকেই একটা স্পষ্ট সীমারেখা তৈরি করা।
কারণ ছোটবেলার পরিচয় মানেই বর্তমান জীবনের সব সীমা অকার্যকর হয়ে যায় না। শিশিরকে এটা বুঝতে হবে। অন্যদিকে নরিনেরও একটা বড় শিক্ষা নেওয়া দরকার। ভালোবাসার সঙ্গে সন্দেহ আসতেই পারে, কিন্তু সন্দেহ যখন অপমানের ভাষা নেয় তখন সম্পর্কের ভেতরকার ভালোবাসাটাও ধীরে ধীরে নষ্ট হয়। নরিন যদি শুরুতেই শিশিরকে শান্তভাবে বলতো, তোমার আচরণে আমি কষ্ট পাচ্ছি, আমি নিরাপত্তাহীন বোধ করছি, তুমি আমাকে একটু বেশি গুরুত্ব দাও, তাহলে হয়তো এত বড় ঝামেলা তৈরি হতো না। কিন্তু সে তার কষ্টকে রাগে প্রকাশ করেছে, আর রাগের ভাষা যত কঠিন হয়েছে শিশির তত বেশি প্রতিরক্ষামূলক হয়ে গেছে। এটাই সম্পর্কের একটা চক্র। একজন আক্রমণ করে, অন্যজন নিজেকে ডিফেন্ড করে। তারপর প্রথম ব্যক্তি ভাবে, দেখো সে সত্যিই কিছু লুকাচ্ছে, আর দ্বিতীয় ব্যক্তি ভাবে, আমাকে কেউ বিশ্বাস করে না। এভাবেই দূরত্ব বাড়তে থাকে। সাথীর চরিত্র নিয়েও একটা ব্যালেন্সড জাজমেন্ট দরকার। সে খারাপ মেয়ে নয়, কিন্তু সে পুরোপুরি নির্দোষও নয়। তার সবচেয়ে বড় সমস্যা তার সরলতা নয়, তার বাউন্ডারি না বোঝা। শিশিরকে হয়তো সে সত্যিই ভাইয়ের মতো দেখে, কিন্তু শিশির একজন বিবাহিত পুরুষ। সেই বাস্তবতাকে সম্মান করা দরকার ছিল। তার ভুলের জন্য তাকে অপমান করা ঠিক নয়, কিন্তু তার ভুলকে আমি তো কিছু বুঝি না বলে পুরোপুরি এড়িয়ে যাওয়াও ঠিক নয়। কারণ বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের আচরণের দায়িত্বও নিতে হয়। আর এখানেই সাথীর চরিত্রটা দর্শকের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায়। সরল হও, কিন্তু বোকা হয়েও না। মানুষকে বিশ্বাস করো, কিন্তু নিজের সীমা বুঝে। কারো সাহায্য নাও, কিন্তু তার সম্পর্কের অবস্থাটাও বোঝো। এবার আসি পরিবারের বড়দের দিকে। তারা অনেক সময় সমস্যাকে সাময়িকভাবে থামাতে চেয়েছে, কিন্তু সমস্যার মূল কারণ সমাধান করতে পারেনি। কেউ বলেছে মেয়েটাকে পাঠিয়ে দাও, কেউ বলেছে সময় দাও, কেউ বলেছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু শুধু সময় সব ঠিক করে না, সময় শুধু সমস্যাকে বড়ও করতে পারে। যদি সমস্যাটা নিয়ে কথা না বলা হয় তাহলে সেটা জমে থাকে, তারপর একদিন বিস্ফোরণ হয়। এই নাটকের পরিবারেও সেটাই হয়েছে। প্রত্যেকে নিজের জায়গা থেকে কথা বলেছে, কিন্তু কেউ সবার কথা শুনে একটা পরিষ্কার সমাধান তৈরি করেনি। এখানে নাটকের সবচেয়ে বড় সোশ্যাল মেসেজ হল, পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, পরিবার মানে একে অপরকে বোঝা। একই ছাদের নিচে থাকা মানুষ যদি একে অপরের কথা না বোঝে, তাহলে সেই বাড়ি বড় হলেও সেটা শান্তির জায়গা হয় না। আর ছোট একটা ভুল বোঝাবুঝিও তখন বিশাল সমস্যায় পরিণত হয়। এখন প্রশ্ন, এই নাটকের সবচেয়ে ভালো দিক কী? আমার মতে সবচেয়ে ভালো দিক হল চরিত্রগুলো পুরোপুরি সাদা কালো নয়। কেউ ১০০ ভাগ ভালো নয়, কেউ ১০০ ভাগ খারাপও নয়। প্রত্যেকের কিছু ভালো দিক আছে, কিছু দুর্বলতা আছে। এই কারণেই দর্শক কখনো শিশিরের ওপর রাগ করে, আবার পরক্ষণেই তার অবস্থাটা বুঝতে পারে। নরিনের আচরণে বিরক্ত লাগে, আবার তার ভয়টাও বোঝা যায়। সাথীর আচরণে হাসি পায়, আবার তার জন্য মায়াও লাগে। আর আলিফের গল্পে দর্শক তার কষ্টটা অনুভব করতে পারে। এই ইমোশনাল কন্ট্রাস্ট নাটকটাকে ধরে রাখে। তবে দুর্বল দিকও আছে। কিছু জায়গায় ঝগড়া এবং সংলাপ প্রয়োজনের তুলনায় বেশি দীর্ঘ মনে হয়েছে। কিছু চরিত্রের প্রতিক্রিয়া অতিরিক্ত নাটকীয়, আর একই ধরনের ভুল বোঝাবুঝি বারবার আসায় কিছু জায়গায় গল্পটা রিপিটেটিভ মনে হতে পারে। তবে এই সমস্যাগুলো সত্ত্বেও গল্পের ইমোশনাল কোর বেশ শক্তিশালী। বিশেষ করে আলিফের ভেঙে পড়া এবং পরিবার তাকে আবার জীবন শুরু করার সাহস দেওয়ার অংশটা বেশ মিনিংফুল, কারণ সেখানে একটা খুব সুন্দর কথা লুকিয়ে আছে। জীবনে দুর্ঘটনা আসতেই পারে, কিন্তু দুর্ঘটনার পর আপনি কি করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আলিফ যদি সেই ঘটনার পর পুরো জীবন থামিয়ে দিত, তাহলে সে নিজের ভবিষ্যৎটাকেও হারিয়ে ফেলত। একইভাবে শিশির নরিনের সম্পর্কেও এখন একটা সিদ্ধান্ত দরকার। তারা কি নিজেদের ইগো সরিয়ে সত্যিটা বুঝবে, নাকি কে ঠিক আর কে ভুল এই লড়াই চালিয়ে যাবে? কারণ একটা সম্পর্কের মধ্যে সবসময় একজন জেতে আর একজন হারে না। অনেক সময় দুজনেই জিতে যায় যদি দুজনেই সম্পর্কটাকে বাঁচাতে চায়, আর দুজনেই হেরে যায় যদি দুজনেই শুধু নিজের কথা প্রমাণ করতে চায়। আমার ফাইনাল রেটিং যদি দিতে হয়, তাহলে গল্পের ইমোশনাল এবং সোশ্যাল অ্যানালিসিসের জন্য আমি এটাকে ১০-এর মধ্যে ৮ দেব। কারণ গল্পটা শুধু বিনোদন দিতে চায়নি, এটা বিশ্বাস, সন্দেহ, পরিবার, সীমারেখা এবং ভুল সিদ্ধান্তের পরিণতি নিয়েও কথা বলেছে। সবশেষে একটা কথা না বললেই নয়, এই নাটক আমাদের একটা প্রশ্ন দিয়ে যায়, কাউকে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ নাকি তাকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ?
কারণ ভালোবাসা থাকলেও যদি বোঝাপড়া না থাকে তাহলে সেই ভালোবাসা একসময় সন্দেহে পরিণত হতে পারে। আবার বিশ্বাস থাকলেও যদি সচেতনতা না থাকে তাহলে সেই বিশ্বাস প্রতারণার সুযোগ তৈরি করতে পারে। তাই সুস্থ সম্পর্কের জন্য দরকার ভালোবাসা, বিশ্বাস, সীমারেখা, যোগাযোগ আর সবচেয়ে বেশি দরকার সত্যিটা জানার সাহস। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পুরো গল্পে সবচেয়ে বড় ভুলটা আসলে কার ছিল? আলিফের, যে অনুকে যাচাই না করেই বিশ্বাস করেছিল? শিশিরের, যে সাথীকে সাহায্য করতে গিয়ে নিজের সংসারের সীমারেখা ঠিক রাখতে পারেনি? নূরিনের, যে নিজের সন্দেহকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরিস্থিতিকে আরও খারাপ করেছে? নাকি সাথীর, যে নিজের সরলতার কারণে বারবার এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে? আপনার মতে আসল দোষী কে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্ট করুন এবং এমন আরও বাংলা নাটকের গল্প, চরিত্র ও হিডেন মিনিং নিয়ে বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ একটা গল্প শুধু দেখার জন্য নয়, একটা গল্পের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো বোঝার জন্য।